এদিকে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় এই প্রথম ইডি চার্জশিট, যেখানে নাম রয়েছে সন্দীপ ঘোষের। কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতিতে এই প্রথম ইডির একটা চার্জশিট, যেখানে সন্দীপ ঘোষের নাম যেমন রয়েছে, আর কাদের কথা বলা রয়েছে? দেখো, আরজিকর এই যে ধর্ষণ ও খুনের মামলা হয়েছিল, সেই ঘটনার তদন্ত যখন একদিকে আর একেবারে অপরাধের দিকের তদন্ত যেমন সিবিআই করছিল, তেমনই তার পাশাপাশি কিন্তু বেআইনি লেনদেন সেই পার্টের তদন্ত কিন্তু শুরু করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গত অক্টোবর মাসে তারা ইসিআইআর দাখিল করে তারা এই তদন্ত শুরু করেন এবং আজকে কিছুক্ষণ আগে 10:30 নাগাদ নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে প্রায় 90 দিনের মাথাতে ইডির তরফে এই চার্জশিট দাখিল করা হলো। এবং এই বেআইনি যে দুর্নীতির যে অভিযোগ, বেআইনিভাবে আর্থিক লেনদেনের যে অভিযোগ, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম চার্জশিট দাখিল করলো ইডি। এবং প্রিভেনশন অফ করাপশন মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ বেআইনিভাবে আর্থিক দুর্নীতি বা অর্থ পাচারের যে এই যে মামলা, সেই মামলা তদন্ত শুরু করেছিল সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিল, এবং তার দুজন সঙ্গীর বিরুদ্ধে। তাদের মধ্যে একজন হচ্ছে সুমন হাজরা এবং অন্যদিকে হচ্ছে বিপ্লব সিং। এই তিনজনের বিরুদ্ধে আজকে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং শুধুমাত্র তিনজন নয়, তার পাশাপাশি সুমন হাজরার যে সংস্থা রয়েছে, অর্থাৎ হাজরা মেডিকেল, সেই হাজরা মেডিকেলের বিরুদ্ধেও কিন্তু একই রকমভাবেই চার্জশিটে উল্লেখ রয়েছে। মূলত বেআইনিভাবে পার্কিং, বেআইনিভাবে ঘুষের টাকা নিয়ে একেবারে হাসপাতাল চত্বরে ক্যাফেটেরিয়া খোলা এবং বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট কেনা, এই সমস্ত পরিপ্রেক্ষিতে হিউজ একটা টাকার কিন্তু বা কোটি কোটি টাকার একটা বেআইনি লেনদেন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই ইডি তদন্ত শুরু করে এবং তিনজনের এগেনস্টে আজকে ইডির তরফে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে 90 দিনের মাথায়। ধন্যবাদ। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নিচে নয়। কোনো পক্ষের অভিযোগ ছাড়াই আরজিকর মামলা কি করে সুপ্রিম কোর্টে চলে গেল তা আমিও বুঝতে পারিনি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু এ রাজ্যের নয়, এ দেশের মানুষকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ভয়াবহ যে ঘটনার অভিঘাত, সেটা হলো আরজিকর। ন্যায় বিচারের দাবিতে ভারতীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু আপনাকে সামনে পেয়ে আজ পরিষ্কার প্রশ্ন রাখতে চাই, দিনের শেষে ন্যায় বিচার কি পেলাম আমরা? হাইকোর্টের বিচার নিয়ে তো কোনো অভিযোগ ছিল না, তাও আমরা কি দেখলাম? একটা রবিবারের দুপুরে সুমোটো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করলো। কিন্তু আবার বলছি, দিনের শেষে ব্যবস্থাটার কি সংস্কার করা গেল? কতটুকু ন্যায় বিচার পাওয়া গেল? আপনি বলুন, এই প্রশ্নটা তোলা জাস্টিস বসু কি অপরাধ? দেখুন, এটা আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাস্থ্য এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনি যে পার্টিকুলার একটা মামলার রেফারেন্স দিচ্ছেন, সেটা নিয়ে দেখুন, বিচারকরাও তো নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলেন। দেখুন, সেটা নিয়ে কিন্তু এই ব্যবস্থা, এই যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইনফিরিয়ার কোর্ট নয়। আচ্ছা, এটা এরকম নয় যে সুপ্রিম কোর্টের সুপারিনটেন্ডেন্স পাওয়ার হাইকোর্টের উপরে আছে। দেখুন, কি প্রেক্ষিতে একটা মামলা চলছে, কোনো পক্ষের কোনো অভিযোগ ছাড়া সেটা সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে গেল। অ্যাটলিস্ট এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু এই ব্যবস্থাটা যদি চলতে থাকে, সেটা আমি আবার বলছি, এটা কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বিধানসভা ভোটের মুখে ফের ভাতা বৃদ্ধিতেই নজর দিল রাজ্য সরকার। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অন্তর্বর্তী বাজেটে ঢালাও বরাদ্দের সংস্থান হবে কোথা থেকে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরো 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল। ये सब जो स्कीम चालू है, ये इतना हालत खराब कर दिया, इकोनॉमिकल हालत। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ার, পার্শ্ব শিক্ষক, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, আরও একগুচ্ছ প্রকল্প ঘোষণা, জমিহীন ক্ষেতমজুর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর, বেকারদের কথা ভাবা। অন্তর্বর্তী বাজেটে কত দিকেই না নজর দিল তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ছত্রে ছত্রে জনমোহিনী ছাপ।
কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো এত টাকা আসবে কোথা থেকে? আগে থেকেই দেনায় জর্জরিত সরকার এত টাকা আনবে কোথা থেকে? বাজেটে তার দিশা কোথায়? পুরোটাই কি নির্বাচনী গিমিক নয়? जब DA 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা, এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। বাজেট তো না ভোট অন অ্যাকাউন্ট, ফলে না বোঝার কোনো কারণ নেই যে দায়হীনভাবে কিছু কথা হয়তো উনি বলে দিলেন শুধু ভোটের জন্য, ব্যবস্থা করার জন্য, ভোট পাওয়ার জন্য। টাকাটা আসবে কোথা থেকে? একমাত্র তো উপায় ওই মদ আর বিদ্যুতের নানান রকম ভাবে মাসুল বাড়িয়ে দাও, এছাড়া বাকি তো লোন। যদিও বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ সরকার। মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। বাজেট অ্যালোকেশন এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে, 4 লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট। 4 লাখ crore ছিল কত? 84,803 2010-11। টুডে উই হ্যাভ রিচড দিস 5 times জাম্প। বিশেষজ্ঞরা বলছেন ভোট এলেই যে কোনো সরকার কল্পতরু হয়, সে যে কোনো দলের রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার। তখন হাত খুলে দেয় তারা, প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারকে বইয়ে দেয়। লক্ষ্য একটাই, ভোট। ভোট নীতির কাছে অর্থনীতি বারবার হেরে যায়। আর কোনো একটি দল নয়, সব দলই এটা করে। এই যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সত্যিকারের আয়টা কিন্তু যেটা কর থেকে ওঠে, তার বাইরে কিন্তু সেভাবে সরকার কোনো নতুন কোনো কায়দা নেই টাকা তোলার, এবং যদি না কোনো বড় শিল্প আসে, বাজারটা চাঙ্গা হয়। সুতরাং রাজ্যের আয় কিন্তু আগে যে পথগুলো থেকে ছিল সেই একই পথে থাকছে, আর ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকছে। শুধুমাত্র ভাতা বাদের মাধ্যমে কিন্তু রাজ্যের বা বড়ভাবে বলতে গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এটা কিন্তু কখনোই নিশ্চিত নয়। তো রাজ্য সরকারের একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ একইভাবে রাজ্য সরকার তো কখনো কখনো বলতে বাধ্য হচ্ছে যে আর্থিক টানাপোড়েনে ডিএ বা ইত্যাদি দেওয়া যাচ্ছে না। সুতরাং এখানে একটা আয় ব্যয় সমতার প্রয়োজন, এবং খানিকটা টার্গেটিং করলে বোধহয় কোনো অন্যায় নেই, কারণ এটার মধ্যে তো রাজ্য সরকারের কোনো অন্যায় প্রয়াস নয়। প্রয়াসটা ভালো, কিন্তু সেটা টার্গেটিং করলে কিছু লোক পাবেন, কিন্তু সবাই পাবেন না, এরকম একটা ধারণা হওয়া উচিত। বাংলা একটা কথা আছে, টাকা লাগে দেবে গৌরী সেন। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের সেই গৌরী সেন কিন্তু করদাতা। তাদের টাকা খরচ করে তাদেরই ভোট আদায় করার কৌশল যুগ যুগ চলে আসছে। আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।